আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থীগণ, আমরা আমাদের আগের তিনটি পর্বের ধারাবাহিকতায় আজকে চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। আজকে মূলত গণিত, মানসিক দক্ষতা এবং বিজ্ঞান অংশের বুক লিস্ট বা অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। আমরা প্রথমেই গণিতে চলে যাব। গণিতে আমাদের যে বইগুলো লাগবে সেটা হচ্ছে সাধারণ গণিত, মানে বইটার প্রকৃত নাম গণিত, কিন্তু আমাদের সবার কাছে পরিচিত সাধারণ গণিত নামে, নবম দশম শ্রেণীর যে বই, এবং হচ্ছে উচ্চতর গণিত, ম্যাথ আওয়ার সাপ্লিমেন্ট নামে একটা বই আছে, তবে এটা অন্য যে কোনো বই হলেও হবে। এটা আপনার হলো কি গাইড হিসেবে কাজ করবে। আর হচ্ছে বিগত প্রশ্ন তো আপনি পেয়ে যাবেন। আর হচ্ছে ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিতের 2টা অধ্যায় থেকে আমাদের বেসিক প্রিপারেশন নিতে হবে। এটা চাইলে আপনি পুরো বই কিনতে পারেন, মানে নতুন বই কিনতে পারেন, অথবা আপনার কোনো ফ্রেন্ড থেকে বা বাইরে থেকে ওই 2টা চ্যাপ্টার ফটোকপি করে নিলেও আপনার হয়ে যাবে, আলাদা করে কেনার দরকার পড়বে না। দেখুন, এখানে হচ্ছে অঙ্ক তো করতে হবে, তবে অঙ্ক হলো বুঝে বুঝে করতে হবে। আমি ধরে নিচ্ছি আমরা সবাই অঙ্কে সাধারণ মানের, তাহলে আর কোনো জটিলতা থাকবে না। ধরে নিচ্ছি আমরা সবাই অঙ্কে সাধারণ মানের, আমরা মানে অঙ্ক খুব বেশি চর্চার মধ্যে আছি এরকম না, আমরা সবাই অঙ্ক চর্চা থেকে দূরে আছি। তার মানে আমাদের কাছে অঙ্ক এতটা আয়ত্ত নয় ধরে নিয়ে আলোচনাটা করতেছি। আলোচনা বলতে মানে কোথা থেকে কোনগুলো পড়বো সেইগুলো আমরা লিখছি। যেমন মনে করেন আপনি নবম দশমের যে সাধারণ গণিত থেকে যে চ্যাপ্টার গুলো পড়বেন, আচ্ছা আমাদের 8 এর গণিত বইও কিন্তু লাগবে, 8 এর গণিত বইটা কালেক্ট করবেন। আমরা 9-10 এর সাধারণ গণিত অংশ থেকে যে চ্যাপ্টার গুলো দেখবো এগুলো আমি এখানে লিখে দিছি। সেগুলো হলো 1 নম্বর চ্যাপ্টার 2.1, 3.1 থেকে 3.4, 4.1, 4.2, 9.1, 9.2 দশম অধ্যায়, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে রেগুলার অঙ্ক এসে থাকে। তারপর হচ্ছে 12.2, 12.4, অনুশীলনী 13.1, 13.2, এগুলো জানেন যে আপনারা পরিমিতি। তারপর হচ্ছে 16.1 থেকে 16.4 এবং সংশ্লিষ্ট জ্যামিতিক অংশগুলো। জ্যামিতি থেকে মানে একটা ভালো প্রিপারেশনে আপনাকে নিতে হবে, অর্থাৎ জ্যামিতি যেগুলো ইম্পর্টেন্ট ছিল আপনার 9-10-এ সেগুলোই সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। এবং মনে রাখবেন অঙ্ক অনুশীলনীগুলো সাথে সাথে উদাহরণে যে অংশগুলো সমাধান করে দেওয়া থাকে সেগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। এবং অঙ্ক সরাসরি কমন পড়বে এই চিন্তা করার দরকার নেই, আপনি নিয়মগুলো ভালো করে পড়ে যাবেন, বুঝে শুনে চ্যাপ্টারগুলো সলভ করবেন, এখান থেকে আপনি মানে নিয়মে কমন পাবেন বা পারবেন। তারপর আমরা যদি 8 এর বই থেকে দেখি, না 9-10 এর আমরা উচ্চতর গণিতের বইটা আগে দেখি, উচ্চতর গণিতের কোন কোন চ্যাপ্টারগুলো আমাকে পড়তে হবে। এবং দেখুন উচ্চতর গণিত থেকে যে অংশগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে আপনার হলো 1.1, 5.3, 6.1, 11.1 থেকে 11.4, এগুলো হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কিত। তারপর হচ্ছে অনুশীলনী 13, এটা পরিমিতি সম্পর্কিত। 8.2, 8.3 এবং হচ্ছে অনুশীলনী 14, এটা হলো সম্ভাব্যতা, এলিমেন্টারি সম্ভাব্যতা, মানে একদম বেসিক লেভেলের যে সম্ভাব্যতা এখান থেকে আসতে পারে, এটা আপনি দেখবেন। আর হচ্ছে আপনি কম্বিনেশন এবং পারমিউটেশনের জন্য ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিতের 11-12 এর 5.5a, 5b এবং অনুশীলনী 10 এইগুলো দেখার চেষ্টা করবেন। আরেকটা কথা, আমি যে বইগুলো রেফারেন্স দিচ্ছি এই বইগুলো কিন্তু একদম রিসেন্ট, যে গত 2 বছরের মধ্যে চালু হয়েছে এই বইগুলো না, এর আগের বইগুলো থেকে ওই অধ্যায়গুলো নেওয়া। আর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আপনি বিগত প্রশ্নগুলো আগে দেখবেন, কিন্তু আগে সলভ করার দরকার নাই। যারা গণিতে ভালো তারা তো সলভ করতে পারবে, যারা গণিতে চর্চার বাইরে, দুর্বল বলা ঠিক না, মানে গণিত চর্চা করতেছেন না, তারা আগে সলভের দিকে যাবেন না। প্রশ্নগুলো দেখেন এক নজর, তারপর হচ্ছে ভালো করে পড়ে তারপর সলভ করতে যান, দেখবেন তখন আপনার কাছে সহজ মনে হবে বা পরিচিত মনে হবে। না হলে প্রথমেই আপনি দেখবেন প্যানিক হয়ে যাবেন, মনে হবে অনেক কঠিন। তাহলে আর হলো যারা মানে আরো বেশি চর্চার বাইরে, একদম লসাগু গসাগু মানে ভুল হয়ে যায় বা খেয়াল নাই অনেকদিন না করার জন্য, তারা আপনারা 6 এবং 7 এর বই থেকেও কিছু ম্যাথ দেখবেন। তার আগে আমরা 8 এর বইয়ে কোনগুলো দেখব সেগুলো লিখি। 8 এর বই থেকে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের লাগবে, অষ্টম শ্রেণীর বই থেকে আমাদের যে চ্যাপ্টারগুলো লাগবে বা দেখা উচিত। দেখুন আমরা যদি 8 এর বই থেকে দেখি, 8 এর বই থেকে আপনি এখানে যে লিখছেন চ্যাপ্টারগুলো এগুলো অবশ্যই করবেন 2.1, 2.2, 3, 4.1 থেকে 4.3, 6.1, 6.2 এবং হচ্ছে অনুশীলনী 7। আর যাদের বললাম যে একদম মানে একদম বেসিক ধারণাগুলো অনেকটা কম,
তারা আপনি 6 এর বই থেকে 1.3, 1.45, 2.1, 2.2, 5.1 এবং 5 দেখবেন। আশা করি আপনার মানে গণিতের প্রিপারেশনটা খুব ভালো হবে। আমাদের আরেকটা হলো, আমরা 7 এর বই থেকে যদি চান আপনি দেখতে পারেন। আর এগুলো লিখে দেওয়ার উদ্দেশ্য হলো, আমরা অনেকে টিউশন করাই, টিউশন করানোর সময় আপনি যদি 6 এর বাচ্চা পড়ান, এই চ্যাপ্টারগুলো দেখেন, ওকে ভালো করে বুঝান। 7 এর বাচ্চা পড়ালে আপনি তারটা দেখেন, 8 এর বাচ্চা পড়ালে তাকে দেখেন, তাহলে আপনি সপ্তম শ্রেণীর যে চ্যাপ্টারগুলো দেখা উচিত সেটা হচ্ছে 2.1 থেকে 2.3, তারপর হচ্ছে 5.1, 5.4, 7.1, 7.2 এগুলো দেখেন। আর হচ্ছে সবকিছু মিলাই আপনি এই বইগুলো থেকে পড়ার পর তারপর ম্যাথ সাপ্লিমেন্ট যে সায়েন্স আওয়ার বইটা আছে সেটা দেখবেন। আর জ্যামিতি অনেক ক্ষেত্রে আপনি হয়তো নিজে বুঝতে পারবেন না, এই ক্ষেত্রে আপনি ওই বইয়ে যে জ্যামিতিগুলো দেওয়া আছে সেগুলো দেখতে পারেন, বা আপনি অন্য যে কোনো একটা গাইড বই থেকে পড়লেও হবে। এগুলো মোটামুটি একে আবার যারা কোচিং করেন, কোচিংয়েও তো একটা ভালো মানে কি পাবেন, কোচিং থেকেও আপনি একটা শীট পাবেন, ওই শীট থেকে জ্যামিতি দেখলেও হবে। আর সব কমন পড়বে না, এই মেন্টালিটি আপনাকে নিতে হবে। আর গণিতে কমন পড়ার তো আলাদাভাবে ওইরকম সুযোগ আমাদের নাই। এখন হচ্ছে বিজ্ঞান, মানে বিশাল বড় একটা বন্দুক। মানে বিসিএস এর সিলেবাসটা দেখে মানে আমি আসলে বুঝি না যে কেন, মানে কিভাবে এই সিলেবাসটা তারা করছে। যদিও দেখা যায় যে সিলেবাসের সাথে প্রশ্নেরও আবার ওই রকম থাকে না, মানে যে ভলিউমে সিলেবাস করা ওই ভলিউমে প্রশ্ন আসলে মানে উত্তর করা আসলে সম্ভব না। মানে যে যে টপিক আছে এগুলো ডিপ, মানে অনেক হায়ার স্টাডির টপিক ওইখানে দেয়া আছে, কিন্তু আমরা এগুলো পড়বো না। এটার জন্য আপনি সায়েন্স আওয়ার যে বইটা আছে এটা মোটামুটি ভালো বই, মানে কলেবরটা ছোট আছে, ছোট বইটা পড়বেন। ওই বই পড়লে আপনার যে বেসিক কনসেপ্ট গুলো আছে, মানে যেটা থেকে উত্তর করা যায় সেগুলো পড়বেন। বিজ্ঞান নিয়ে আমার আলাদা কোনো ওইরকম কথা বলার নাই, তবে 9, 10 এর বইটা এবং 8 এর বইটা ওইগুলো আগে রিডিং করবেন ভালো করে, খুব ভালো করে রিডিং করবেন। 9, 10 এর যে সাধারণ বিজ্ঞান বই আছে এবং 8 এর বিজ্ঞান বই আছে এগুলো 2-3 বার করে রিডিং করবেন। এবং রিডিং করার পরে আর যদি টিউশনে থাকেন, টিউশনের স্টুডেন্টদেরকে এগুলো খুব ভালোভাবে সংশ্লিষ্ট অধ্যায়গুলো মনোযোগ দিয়ে পড়াবেন। আর হচ্ছে সায়েন্স আওয়ার যে বইটা আছে, সায়েন্স আওয়ার বইটা থেকে পড়বেন। এখানে লিখে শেষ করে আসাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি লিখে শেষ করে আসাটাই আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই টু দা পয়েন্ট আনসার করতে হবে, অযথা কোশ্চেনের উত্তর বড় করা যাবে না, খুব বেশি স্পেসিফিক উত্তর করবেন। এবং আমি বলবো যে এই বইটা পড়েন, এই বইটা পড়লে আপনার খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এবং ধারণা পাবেন। আর হচ্ছে কিছু কিছু জিনিস ওই যে ছোট একটা খাতায় ঠুকে রাখবেন যেন পরীক্ষার আগে দেখে যেতে পারেন। কারশফের ল, মানে যাদের সরাসরি সায়েন্সের স্টুডেন্ট না তাদের ভুলে যেতে পারেন। ওহমের সূত্র, ওহমের সূত্র, তারপর মনে করেন আপনি তুল্যরোধ বা তুল্যরোধের যে সূত্রগুলো আছে, তারপর হচ্ছে ডপলার ক্রিয়া, যে জিনিসটা আপনার বোঝা উচিত। আর হচ্ছে ছোট হাতে লিখে রাখবেন যে এই জিনিসটা থেকে প্রায় প্রশ্ন আসে, অনেকটা মুখস্থর মধ্যে চলে আসে। এটা মানে দুর্ভাগ্যজনক যে বলে যে আপনার ইয়াগুলো লিখেন, তরঙ্গ দৈর্ঘ্যগুলো লিখুন। ওই যে বায়ুতে যে বিভিন্ন গ্যাস আছে, যেমন জলীয় বাষ্পের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ, নাইট্রোজেনের পরিমাণ, বায়ুর যে স্তরগুলোর নাম, এই ধরনের যে টপিকগুলো আছে সেগুলো, বা আপনার যেগুলো মনে থাকে না, মনে হয় মুখস্থ করতে হবে। বা যারা অ্যাসিডের নাম মনে রাখতে পারেন না, কয়েকটা অ্যাসিডের নাম, কয়েকটা লবণের নাম সংকেত সহ লিখে রাখলেন, দুর্বল অ্যাসিড, সবল অ্যাসিড বা জৈব অ্যাসিড, এগুলো লিখে রাখবেন যাতে পরীক্ষার আগে দেখে যেতে পারেন। বিজ্ঞান তাহলে হলো আপনাকে মোটামুটি গদবাঁধা ফ্রেমেই পড়তে হবে, তবে ওইখানে আগে থেকেই আপনার মানসিক প্রস্তুতি এই লেভেলে রাখতে হবে, এনি হাউ লিখে শেষ করতে হবে। দেখবেন যে প্রশ্ন আপনার কমন পড়বে, এই সোর্সগুলো থেকে পড়লে অবশ্যই কমন পড়বে। আর এরকম বিচ্ছিন্নভাবে দেখা যাবে যে 4-5 মার্ক তো আপনার সরাসরি কমন পড়ছে না, ওইটা কোনো ব্যাপারই না। এখন আমরা মানে মানসিক দক্ষতা দিয়ে আমাদের 50 নাম্বারের প্রিপারেশন দিয়ে আসলে শেষ করব। ওই মানসিক দক্ষতার ক্ষেত্রে আমি আগে আপনাদেরকে বলছিলাম যে ব্যাপারটা কি, মানসিক দক্ষতার প্রিপারেশন আমাদের প্রিলিমিনারিতে হয়ে গেছে, আলাদা করে আর এখানে প্রিপারেশন নেওয়া থাকবে না। তারপরেও আপনি আপনার কনফিডেন্স বিল্ড আপ করার জন্য এটা আপনি প্রিলির সময় করে রাখতে পারেন। কি করবেন, সর্বোচ্চ 2 থেকে 3 পৃষ্ঠায় হইতে পারে, আপনি একটা নোট করবেন। ওই নোটগুলো থেকে মানে নোটটা করবেন একটা মূল খাতায়, আর হলো এগুলোর কয়েক সেট ফটোকপি করে রাখবেন। ফটোকপিগুলো আপনি যখন পরীক্ষা দিতে যাবেন প্রিলিমিনারি একবার এক একটা ব্যবহার করবেন, কারণ এটা তার পরীক্ষার হলে নিতে পারবেন না আর পরীক্ষা শেষে খুঁজেও পাবেন না। মানে ওই নোটটার কয়েক সেট ফটোকপি রাখবেন, যখন পরীক্ষার দিন সকালবেলা আপনি এগুলো দেখে যাবেন, ফলে প্রয়োজনে ফলে ঢোকার আগে একবার দেখে যাবেন। আমি কয়েকটা টপিকের নাম বলে আমি এখানে লিখে রাখছি যেগুলোতে আমাদের সমস্যা হয় বা দেখে গেলে ভালো। আর যারা পারেন তো সমস্যা নাই, যারা
পারেন না বা আমার মতো ভুলে যান বা ভুলে যেতেন বা আমার মতো পরীক্ষার আগে দেখার প্রয়োজন পড়তো, তাদের উদ্দেশ্যে আমি টপিকগুলোর নাম বলি। দেখুন, ঘড়ির কাঁটার মধ্যবর্তী যে কোণ, ওইটা কিভাবে নির্ণয় করতে হয় সূত্রটা আপনি দেখে যাবেন। ঘড়ির বিম্ব নির্ণয় কেমনে করতে হয়, মানে ওই যে দেয়াল ঘড়ির এখানে এটা আছে প্রকৃত সময় কয়টা, ওইটা তারিখ কেমনে বের করতে হয়, আজকে এত তারিখ হলে আগামী বছর বা আগামী মাসের এত মানে এতদিন পর কত তারিখ, এই তারিখগুলোর কেমনে বের করবেন। জ্যামিতিক চিত্রে ত্রিভুজ চতুর্ভুজ ইত্যাদির যে সংখ্যা, জ্যামিতিক চিত্রে ত্রিভুজ চতুর্ভুজের সংখ্যা বা বর্গের সংখ্যা বের করতে বলে সেই যে কিভাবে বের করবেন টেকনিকগুলো একটা খাতায় নোট করে রাখবেন। যে বিম্ব থাকে, যেমন এই একটা লেটার দেওয়া থাকে বা শব্দ দেওয়া থাকে, বাক্য দেওয়া থাকে, ওইটা বাস্তবে কিরকম দেখা যাবে বা আয়নাতে কিরকম দেখা যাবে বা কোনটার কোনো পরিবর্তন হবে না, এই সংক্রান্তটা আপনি কিভাবে পারবেন ওইটা দেখে রাখবেন। তারপর হচ্ছে ও অমুকের চেয়ে ছোট, অ তমুকের চেয়ে বড় বা অ তমুকের চেয়ে লম্বা, অ তমুকের চেয়ে মোটা খাটো, ওইগুলো আপনি যে কোনো একটা টেকনিক যেটা শিখবেন ওই প্যাটার্নটা দেখে যাবেন কিভাবে করবেন। আর হচ্ছে আমি আশা করি মানসিক দক্ষতা নিয়ে আমি নিজে মানে 2 বা 3টা ক্লাস নেব। ওই ক্লাসগুলোতে আপনারা যদি যে কোনো সময় দেখেন তখন দেখা যাবে যে ওই ক্লাসগুলোতে আমি এই টপিকগুলোর কৌশলগুলো আলোচনা করব। তখন আশা করি হেল্পফুল হবে, অথবা অনলাইনে আপনি যে কোনো ভিডিও দেখে নেবেন, আশা করি আপনি এগুলোর কোনো না কোনো কৌশল পেয়ে যাবেন। তারপর একটা অঙ্ক আসে কে কার অমুক তমুকের ডানে, ওইগুলো বামে, অমুক হলে মাঝখানে কে, এটা দেখবেন। তারপর সামনে থেকে এত, পিছন থেকে এত হলে তার অবস্থান কততম, এই ধরনের অঙ্কটা দেখে যাবেন। তারপর হচ্ছে ডিকশনারিতে বাংলা বা ইংরেজি শব্দের ক্রম। ইংরেজি শব্দের জন্য আমরা ইংলিশ লেটারগুলো কিন্তু আমাদের মুখস্থ থাকে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো বাংলা শব্দ 50টা আমাদের মুখস্থ থাকে না, 50টা হওয়াতেই হয়তো মুখস্থ থাকে না, অথবা আমাদের নিজস্ব বর্ণমালা দেখে আমরা হয়তো বর্ণ দেখে আমরা হয়তো বা এগুলো অত গুরুত্ব দিয়ে শিখি না বা মুখস্থ রাখি না। কিন্তু পরীক্ষার জন্য আপনি অবশ্যই মুখস্থ করবেন। এক হলো ওই ক্রম আসতে পারে, 2 হলো এর পরে কি শব্দ ওইটা আসতে পারে, অথবা ইংরেজিতে যেরকম প্যাটার্ন আসে এর পরে বি, বি এর পরে সি, তাহলে এর পরে কত মানে 2টা 3টা অক্ষর গ্যাপ দিয়ে অক্ষরের প্যাটার্নগুলো আসে না, তখন বাংলা দিলে আপনি কি করবেন, যদি না জানেন ল কোনটা, বা প্রতি 5টা পরপর দিলে বা প্রতি 6টা পরপর দিলে কত নাম্বার বর্ণ কি হবে আপনি তো পারবেন না। এটা থেকে পারলে অনেকটা আগে যাবেন 1 নাম্বারের জন্য, প্রেরিতে বিশেষ করে। তারপর হলো বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের সংখ্যা কয়টা, এটা আপনি সর্বশেষ বই থেকে দেখ। তারপর মনে করেন ইংলিশে যেমন লিপিয়ার আছে, বাংলায় কিন্তু এরকম একটা মাসে একদিন বেশি হয় বা কম হয়, ওটা কোনটা আপনাদের জেনে যাবেন। প্লাস হচ্ছে আপনি যে বাংলা ঋতু কোন 2 মাস নিয়ে কোন ঋতু এবং 12 মাসের নাম সিকোয়েন্সিয়ালি মুখস্থ করে যাবেন। এগুলো মানসিক দক্ষতায় আসতে পারে, দেখবেন যে এগুলো আপনি দেখে যাবেন। এবং এছাড়াও আপনার যেগুলো মনে হয় প্রবলেম, ওইগুলো আপনি কি করবেন, সুন্দর করে ওই যে বললাম 3-4 পৃষ্ঠা নোটে রেখে দিবেন, কোনো সমস্যা আর হবে না। দেখবেন যে খুব ভালোভাবে আপনি খুব অল্প সময়ের প্রিপারেশনে একটা দারুণ পরীক্ষা দিতে পারছেন। তাহলে একে একে আমাদের সবগুলো বিষয় মোটামুটি আলোচনা করা শেষ, হয়তো আরো আলোচনার সুযোগ আছে। আমার অভিজ্ঞতা বা জ্ঞানের মধ্যে যতটুকু আছে আমি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা যদি আরো কিছু জানতে চান কমেন্ট করবেন বা আমাকে নক করবেন, আমি সুযোগ সময় পেলে রেসপন্স করার চেষ্টা করব। আর হচ্ছে আমার একটা ব্যক্তিগত অবজারভেশন, সবার প্রতি সম্মান রেখেই বলছি যে বিসিএসটা যে আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু এরকম ব্যাপার আসলে না। মানে আমার কাছে মনে হয়েছে যে অনেকে এখানে আছে যে ব্যাপারটাকে অনেক বেশি বাড়িয়ে বলে, আবার অনেকে আছে অনেক কমে পড়ে। দেখা গেছে আদতেও সে অনেক বেশি বই পড়ে নাই, কিন্তু এমন বলতেছে যে অনেক বেশি বই পড়ছে। আবার এমন আছে যে দেখা যাচ্ছে সে মানে একটা নির্দিষ্ট পরিমাণ তো আপনাকে পড়তে হবে, না পড়ার তো কোনো সুযোগ নাই, তো সে বলছে না 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 আমি একদম পড়ি নাই। কিন্তু আপনাকে বাস্তবতার নিরিখে ওইটুকু প্রিপারেশন নিতে হবে, এবং আপনার এক একজনের স্কিল বা এক একজনের ডেভেলপমেন্টগুলো এক এক রকম, তাই এক একজনের প্রিপারেশন বা এক একজনের পড়ার মাত্রা এক এক রকম হবে। আপনি জাস্ট চিন্তা করেন যে অঙ্ক রেগুলার টিউশন করে বা অঙ্ক ছোটবেলা থেকে বুঝে বুঝে পড়ছে, সে অঙ্কে কম সময় দিবে, ইভেন সে অঙ্ক না দেখলেও দেখা যাচ্ছে পরীক্ষায় সে 40+ পেয়ে যাবে। কিন্তু আমি বা আপনি যদি অঙ্ক না দেখি হয়তো আমরা ওইখানে ভালো করতে পারবো না। আবার হয়তোবা দেখা যাচ্ছে আমি বাংলায় ভালো, আপনি আবার বাংলায় হয়তোবা ভালো নাও হইতে পারেন, আপনি হয়তো গণিতে ভালো। তাই ওভারঅল সবগুলো বিষয় মিলেই আপনাকে বের হয়ে আসতে হবে। আর হচ্ছে আমার যে পরিকল্পনা হলো আমি আস্তে ধীরে সময় সুযোগ মতো করে বিভিন্ন টপিকের উপর আপনাদের সাথে আলোচনা করব বা ক্লাস নিব, এবং এমন একটা প্ল্যাটফর্ম আজ থেকে 1.5 বা 2 বছর পর এটা এমন একটা জায়গায় দাঁড়াবে ইনশাল্লাহ, যেখানে দেখা যাবে যে পুরা মানে যে যেভাবে প্রিপারেশন নিতে চাচ্ছে প্রিলিমিনারি সবগুলো বিষয়ের উপরে ক্লাস থাকবে। তারপর মনে করেন আপনি লিখিত মোটামুটি আমার জ্ঞানের মধ্যে আমি যতটুকু পারি সব বিষয়ের উপরে আস্তে আস্তে করে ক্লাস দিব। দেখা যাচ্ছে যে যারা কোচিং করতে পারছে না বা কোচিং করার সুযোগ নেই, তারা অনায়াসেই তাদের একটি বেসিক ধারণা বা বেসিক কনসেপ্ট এখান থেকে নিতে পারবে। আর সবচেয়ে বড় কথা, বিসিএস শুধু পড়লেই হবে না, অন্যের কথা শুনতেও হবে। শুনলে কিন্তু অনেক বেশি মনে থাকে। দেখেন ছোটবেলায় আপনার দাদি বা বাবা মার কাছ থেকে যে শোনা গল্প,
এখনো মনে আছে, ঠিক না? কিন্তু আপনি যে গল্প ক্লাস 6-7 পড়ছেন, অনেক গল্প আপনি আর মনে করতে পারবেন না। তাহলে আজকের মতো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের জন্য শুভকামনায় এখানেই শেষ করছি। আবার কথা হবে সামনে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।